বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ঠাকুরগাঁও সরকারি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর মানবিক শাখার যুক্তিবিদ্যা প্রথম পত্রের অধ্যায় ৩ সম্পর্কে আলোচনা করতেছিলাম। তোমাদের সাথে আছি আমি আলতাফ হোসেন, প্রভাষক দর্শন, ঠাকুরগাঁও সরকারি কলেজ। আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের ৩ নম্বর অধ্যায়ের যুক্তির উপাদান নিয়ে আলোচনা করছিলাম। এর মধ্যে আমরা অলরেডি 5টি ক্লাস নিয়েছি। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের 6 নম্বর ক্লাসে যাব। আজকের আমাদের ক্লাসের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। এর আগে আমরা যুক্তিবাক্য, পদ, পদের শ্রেণীবিভাগ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমাদের একটি বিষয় জানতে হবে যে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ করতে গেলে অবশ্যই আগে আমাদেরকে যুক্তিবাক্য কি সেটা জানতে হবে, যেটা আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। তারপরেও আমি সংক্ষেপে একটু আলোচনা করে দেই যে যুক্তিবাক্য বলতে আমরা কি বুঝি। যুক্তিবাক্য হচ্ছে সেটি যখন আমরা দুটি পদের মধ্যকার কোনো সম্পর্ককে স্বীকার করব বা অস্বীকার করব, সেটাকে আমরা যুক্তিবাক্য বলবো। অর্থাৎ দুটি পদের মধ্যকার স্বীকৃতিমূলক বা অস্বীকৃতিমূলক সম্পর্ককে আমরা বলি যুক্তিবাক্য। আমরা জানি একটি যুক্তিবাক্যের দুইটি পদ থাকে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। এই দুটি পদের মধ্যকার যে সম্পর্ক সেটা স্বীকৃতিমূলকও হতে পারে, অস্বীকৃতিমূলকও হতে পারে। তাহলে এই গেল আমাদের মোটামুটি যুক্তিবাক্যের যে সংজ্ঞা। এখন আমরা যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। অনেকগুলো ক্যাটাগরিতে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ করা যায়। আমরা ধারাবাহিকভাবে একটি একটি করে আলোচনার চেষ্টা করব। প্রথমেই আমরা যেই ক্যাটাগরির ভিত্তিতে আলোচনা করব সেটি হচ্ছে গঠনগত দিক থেকে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ, অর্থাৎ গঠনের দিক থেকে যুক্তিবাক্য কত প্রকার হতে পারে। আমরা যদি দেখি গঠনের দিক থেকে যুক্তিবাক্য দুই প্রকার হয়। একটি হচ্ছে সরল যুক্তিবাক্য আর একটি হচ্ছে যৌগিক যুক্তিবাক্য। দুটি শব্দই কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত, সরল এবং যৌগিক। আমরা যখন ব্যাকরণে যখন আমরা বাক্য পড়েছিলাম সেখানে আমরা বাক্যের শ্রেণীবিভাগ পড়েছিলাম, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সেই সরল এবং যৌগিক। তো সরল যুক্তিবাক্য বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে আমরা আলোচনা করি। এখানে যে সংজ্ঞাটি দেয়া রয়েছে সেটি হচ্ছে যে যুক্তিবাক্যে একটি মাত্র অবধারণ প্রকাশিত হয় তাকে সরল যুক্তিবাক্য বলে। অর্থাৎ একটি অবধারণ প্রকাশিত হবে যে যুক্তিবাক্যে। এখন প্রশ্ন হচ্ছে যে অবধারণ কি? অবধারণ হচ্ছে আমরা যখন দুটো ধারণাকে মানসিকভাবে একত্রিত করি, আমরা প্রকাশিত করি না, সেটা আমাদের মনে থাকে। যখন সেই ধারণাটিকে আমরা প্রকাশ করি বা অবধারণটিকে প্রকাশ করি সেটিকেই আমরা বলি যুক্তিবাক্য। তো যখন আমরা কোনো যুক্তিবাক্যে এরকম আমাদের একটি মাত্র অবধারণ প্রকাশিত করব সেটাকে আমরা বলবো সরল যুক্তিবাক্য। এটাকে আমরা যদি আরেকটু ভেঙে খুব সহজ করে বলতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি যে যেই যুক্তিবাক্যে একটি মাত্র উদ্দেশ্যপদ, একটি মাত্র বিধেয় পদ এবং একটি মাত্রই সম্পর্ক প্রকাশ করা হয়, অর্থাৎ একটি উদ্দেশ্যপদ এবং একটি বিধেয় পদের মধ্যকার একটি সম্পর্কই প্রকাশ করা হয়, এটাকেই আমরা বলবো সরল যুক্তিবাক্য। আমরা যে উদাহরণ দিয়েছি এখানে, মধু হয় মিষ্টি, মানুষ হয় বুদ্ধিমান ইত্যাদি। এখানে মধু এবং মিষ্টি একটি উদ্দেশ্যপদ, একটি বিধেয় পদ, মানুষ হয় বুদ্ধিমান। এখানে মানুষ উদ্দেশ্যপদ, বুদ্ধিমান হচ্ছে বিধেয় পদ। এই উদ্দেশ্য এবং বিধেয় পদের মাঝে আমরা একটি সম্পর্ক স্বীকার করেছি হয় নামক শব্দটি দিয়ে, মানুষ হয় বুদ্ধিমান। এখানে কিন্তু আমরা একটি মাত্র সম্পর্ক প্রকাশ করেছি, মানুষ হয় বুদ্ধিমান, মানুষের সঙ্গে বুদ্ধিমানের একটা সম্পর্ক প্রকাশ করেছি। এই জন্য এটাকে আমরা বলবো সরল যুক্তিবাক্য। আমি আশা করি তোমাদের এই বিষয়টা নিয়ে সন্দেহ থাকার কথা নয়। আমরা যৌগিক বাক্য নিয়ে আলোচনা করি। যৌগিক যুক্তিবাক্য আসলে কি? যৌগিকটা ঠিক সরল যুক্তিবাক্যের উল্টো। যে যুক্তিবাক্যে একের অধিক বক্তব্য থাকে কিংবা একের অধিক অবধারণ প্রকাশিত হয় তাকে যৌগিক যুক্তিবাক্য বলে। অর্থাৎ প্রথমে আমরা দেখেছিলাম সরল যুক্তিবাক্যে একটি অবধারণ প্রকাশিত হয়, কিন্তু যৌগিক যুক্তিবাক্যে একের অধিক অর্থাৎ দুই বা তার অধিক অবধারণ প্রকাশিত হবে। অর্থাৎ আমরা যদি এটাকেও খুব সহজ করে বলতে চাই বোঝার জন্য, তাহলে বিষয়টা হবে এমন যে যেই যুক্তিবাক্যে
একের অধিক উদ্দেশ্যপদ, একের অধিক বিধেয়পদ এবং একের অধিক সম্পর্ক প্রকাশ করা হয়, অর্থাৎ এখানে সম্পর্ক হবে দুই বা তার অধিক সম্পর্ক প্রকাশ করা হবে, সেটাকেই আমরা বলবো যৌগিক যুক্তিবাক্য। যৌগিক যুক্তিবাক্যকে আমরা আরেক দিক থেকে বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ এটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি বা ব্যাখ্যা করতে পারি। সেটা এমন যে যেই যুক্তিবাক্যকে বিশ্লেষণ করলে বা যেই যুক্তিবাক্যকে ভাঙলে আমরা দুই বা তার অধিক সরল যুক্তিবাক্য পাবো, সেই বাক্যটিকে আমরা বলবো বা সেই যুক্তিবাক্যটিকে আমরা বলবো যৌগিক যুক্তিবাক্য। অর্থাৎ একটি যৌগিক যুক্তিবাক্য দুই বা তার অধিক সরল যুক্তিবাক্য নিয়ে গঠিত হয়, কিন্তু ওই বাক্যটিকে দেখে কিন্তু আসলে যৌগিক বাক্য মনে হবে না, কিন্তু যদি আমরা খুব খেয়াল করি তাহলে কিন্তু বাক্যটিকে আমরা যৌগিক বাক্য বলতে পারবো। এখন আমরা যে উদাহরণটা দিয়েছি এখানে, রুমা হয় সৎ ও মেধাবী। এখানে আমরা প্রথমত এটা দেখেই আমাদের মনে হতে পারে যে এটা একটি সাধারণ বা সরল বাক্য, কিন্তু আসলে এটাকে আমরা যদি ভাঙতে চাই বা বিশ্লেষণ করতে চাই, আমরা কিন্তু এটাকে সহজেই দুটো বাক্যে বা দুটো যুক্তি বাক্যে ব্যাখ্যা করতে বা প্রকাশ করতে পারবো। আমরা যদি বলতে চাই যে রুমা হয় সৎ, এটাও কিন্তু একটা যুক্তি বাক্য হলো। সুতরাং আমরা কিন্তু এখানে রুমার সঙ্গে সৎ একটা, অর্থাৎ রুমা পদের সঙ্গে সৎ পদের একটা আমরা সম্পর্ক প্রকাশ করলাম। সুতরাং এখানে কিন্তু একটা আমরা সরল যুক্তি বাক্য পেয়ে গেলাম। মেধাবীটা কিন্তু আমরা এখনো প্রকাশ করিনি, আবার আমরা আরেকটা যুক্তি বাক্য প্রকাশ করতে পারি এখান থেকেই, রুমা হয় মেধাবী। অর্থাৎ আমরা এই যে যুক্তি বাক্যটি রুমা হয় সৎ ও মেধাবী, অর্থাৎ এই যে যুক্তি বাক্যটি রুমা হয় সৎ ও মেধাবী, এটাকে কিন্তু আমরা বিশ্লেষণ করলে দুইটি যুক্তি বাক্য পাচ্ছি, দুটোই কি সরল যুক্তি বাক্য। তার মানে এই যুক্তি বাক্যটিকে ভাঙলে আমরা দুটো সরল যুক্তি বাক্য পাচ্ছি, তার মানে এটি হচ্ছে আমাদের যৌগিক যুক্তি বাক্য। তাহলে সংজ্ঞাটি হচ্ছে কি, যেই যুক্তি বাক্যকে বিশ্লেষণ করলে আমরা একের অধিক বক্তব্য পাবো, কিংবা একের অধিক অবধারণ পাবো, কিংবা একের অধিক সরল যুক্তি বাক্য পাবো, সেই যুক্তি বাক্যটিকে আমরা বলবো যৌগিক যুক্তি বাক্য। বিষয়টি আশা করি একেবারেই পরিষ্কার হয়েছে। তার মানে যৌগিক যুক্তি বাক্যকে বিশ্লেষণ করলে একাধিক সরল বাক্য পাওয়া যায়। এবার আমরা যে যৌগিক যুক্তি বাক্যটি পেলাম গঠনের দিক থেকে, 2 নম্বর যে যুক্তি বাক্যটি যৌগিক যুক্তি বাক্য, সেই যৌগিক যুক্তি বাক্য কিন্তু আবার 3 প্রকার হয়, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যৌগিক যুক্তি বাক্য কিন্তু 3 প্রকার। প্রথমটি কি, সংযোজক যুক্তি বাক্য, দ্বিতীয়টি হচ্ছে বিয়োজক যুক্তি বাক্য এবং তৃতীয়টি হচ্ছে যোগাত্মক যুক্তি বাক্য। আমরা ধারাবাহিকভাবে এই 3টি আলোচনা করি। সংযোজক যুক্তি বাক্য আসলে কি? সংযোজক যুক্তি বাক্য হচ্ছে যে যুক্তি বাক্যের, অর্থাৎ আমরা এটা তো যৌগিক যুক্তি বাক্য নিয়ে আলোচনা করছি, তার মানে যে যৌগিক যুক্তি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি সরল যুক্তি বাক্য সদর্থক হয়। অর্থাৎ আমরা একটু আগেই দেখে আসলাম যে একটি যৌগিক যুক্তি বাক্যকে বিশ্লেষণ করলে দুইটি বা তার অধিক সরল যুক্তি বাক্য পাওয়া যায়। এই যে দুটি সরল যুক্তি বাক্য আমরা পাই বা তার অধিক, দুই বা তার অধিক যে সরল বাক্যগুলো পাই, এই সরল বাক্যের প্রত্যেকটি যুক্তি বাক্যই সদর্থক হবে, অর্থাৎ উদ্দেশ্য পদের সঙ্গে বিধেয় পদের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে স্বীকার করা হবে। তাহলেই সেই যৌগিক যুক্তি বাক্যটাকে আমরা বলবো সংযোজক যৌগিক যুক্তি বাক্য। আমরা এখানে যে উদাহরণটা দেখিয়েছি যে রুমা হয় সৎ ও মেধাবী, এই যুক্তি বাক্যটি একটি যৌগিক যুক্তি বাক্য। এই যুক্তি বাক্যটিকে আমরা যখন বিশ্লেষণ করি তখন আমরা কি পাই, দুটি সরল যুক্তি বাক্য পাই। একটি হচ্ছে রুমা হয় সৎ, অপরটি হচ্ছে রুমা হয় মেধাবী। কিন্তু দেখো যে এখানে দুটি সরল যুক্তি বাক্যই কিন্তু হয় নামক শব্দ দিয়ে আমরা সংযুক্ত করেছি, অর্থাৎ এখানে রুমার সঙ্গে সৎ এবং রুমার সঙ্গে যে মেধাবী দুটি যে গুণ, এই গুণ দুটিকে কিন্তু, এই দুটি সৎ এবং মেধাবী দুটি বিধেয় পদ, সুতরাং এখানে এই দুটি বিধেয় পদকে রুমার সঙ্গে কিন্তু স্বীকার করা হয়েছে, অস্বীকার করা হয়নি। তার মানে এই সরল যুক্তি বাক্য দুটি হচ্ছে সদর্থক যুক্তি বাক্য। তার মানে যেই যুক্তি বাক্যটিকে বিশ্লেষণ করলে আমরা সবসময় সরল যুক্তি বাক্য পাবো এবং সেই সরল যুক্তি বাক্যগুলো সদর্থক হবে। যদি আমরা দুইটার জায়গায় 3টা যুক্তি বাক্য পাই সরল, তাহলে 3টা সরল যুক্তি বাক্যই সদর্থক হতে হবে, তাহলেই সেটাকে আমরা বলতে পারবো সংযোজক যৌগিক যুক্তি বাক্য। এবার আমরা যাই
2 নম্বরটিতে, অর্থাৎ বিয়োজক যুক্তিবাক্য আসলে কি। বিয়োজক বলতেও এটাও একটি যৌগিক যুক্তিবাক্য, কিন্তু এটার সংজ্ঞাটি ঠিক সংযোজকের সংজ্ঞাটির উল্টো। অর্থাৎ যেই যৌগিক যুক্তিবাক্যের অন্তর্গত প্রত্যেকটি সরল যুক্তিবাক্য নঅর্থক হবে। অর্থাৎ প্রথমে আমরা সংযোজকের ক্ষেত্রে পেলাম যে যৌগিক যুক্তিবাক্যটিকে বিশ্লেষণ করলে যেই দুটি সরল বাক্য পাওয়া যাবে সেটির প্রত্যেকটি সদর্থক হবে। আর বিয়োজকের ক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটি হচ্ছে যে যৌগিক যুক্তিবাক্যের অন্তর্গত প্রত্যেকটি সরল যুক্তিবাক্য নঅর্থক হবে। অর্থাৎ যৌগিক যুক্তিবাক্যটিকে আমরা বিশ্লেষণ করলে যেই সরল যুক্তিবাক্যগুলো পাবো, সেই সরল যুক্তিবাক্যের প্রত্যেকটি কি হবে, নঅর্থক হবে। অর্থাৎ উদ্দেশ্য পদের সঙ্গে বিধেয় পদের সম্পর্কটাকে এখানে অস্বীকার করা হবে। তাহলেই এই যৌগিক যুক্তিবাক্যটিকে আমরা বলবো বিয়োজক যৌগিক যুক্তিবাক্য। আমরা এখানে যে উদাহরণটা দেখিয়েছি, তারেক নয় সাহসী ও বুদ্ধিমান। এখানে আমরা যদি এই যৌগিক বাক্যটি, এটি কিন্তু আমাদের একটি যৌগিক যুক্তিবাক্য। তো এই যৌগিক যুক্তিবাক্যটিকে আমরা যদি বিশ্লেষণ করি বা ভাঙতে চাই, ছোট করে আরো লিখতে চাই বিশ্লেষণ করে, তাহলে কিন্তু আমরা দুইটা যুক্তিবাক্য পাই। একটা হচ্ছে তারেক নয় সাহসী, আর একটি হচ্ছে তারেক নয় বুদ্ধিমান। তার মানে আমরা এখানে যে দুইটি সরল বাক্য পেয়েছি, এই সরল দুটি যুক্তিবাক্য দুটোই কিন্তু নঅর্থক। তারেকের সঙ্গে সাহসী এবং তারেকের সঙ্গে বুদ্ধিমান দুটো বিধেয় পদকে কিন্তু এখানে অস্বীকার করা হয়েছে নয় দিয়ে। সুতরাং এই দুটি নঅর্থক যুক্তিবাক্য। তার মানে সংযোজকে আমরা পেয়েছিলাম দুটি সদর্থক, বিয়োজকে আমরা পেলাম দুটি নঅর্থক। এবার আমরা যাব তৃতীয় যে শ্রেণীবিভাগটি আছে সেটি কি, যোগাত্মক যুক্তিবাক্য। যোগাত্মকটা হচ্ছে সদর্থক এবং নঅর্থকের মিশ্রণ। অর্থাৎ যেই যৌগিক যুক্তিবাক্যের প্রত্যেকটি সরল যুক্তিবাক্য সদর্থক ও নঅর্থক উভয়ই হয়। অর্থাৎ আমরা যখন কোনো একটি, এখানে একটু খেয়াল করবা যে আমরা যখন কোনো একটি যৌগিক যুক্তিবাক্যকে বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ করার পরে আমরা যে সরল বাক্যগুলো পাবো, দুইটি তিনটি বা চারটি, যে কয়টি সরল বাক্য পাই না কেন, কমপক্ষে তো দুটি পাবোই। তো সেই সরল যুক্তিবাক্যগুলোর কোনো একটি সদর্থক হবে এবং কোনো একটি নঅর্থক হবে। অর্থাৎ সদর্থক ও নঅর্থক উভয় প্রকার সরল যুক্তিবাক্য সেখানে থাকবে। তাহলেই আমরা সেই যৌগিক যুক্তিবাক্যটিকে বলতে পারবো যোগাত্মক যৌগিক যুক্তিবাক্য। অর্থাৎ যেই যৌগিক যুক্তিবাক্যের অন্তর্গত প্রত্যেকটি সরল যুক্তিবাক্য সদর্থক ও নঅর্থক উভয়ই হয়। আচ্ছা, আমরা একটি উদাহরণ দেখে আসি, তাহলে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। আমরা এখানে একটি বাক্য দেখতে পাচ্ছি, এটি একটি যুক্তিবাক্য। রাশেদ সৎ কিন্তু মেধাবী নয়। রাশেদ সৎ কিন্তু মেধাবী নয়। এই যে যুক্তিবাক্যটি, এটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা এখানেও দুটি যুক্তিবাক্য পাবো। একটি কি, রাশেদ হয় সৎ। আমরা কিন্তু এখানে প্রথমেই দেখেছি যে রাশেদ সৎ, তার মানে রাশেদ কি, সৎ। তার মানে রাশেদ হয় সৎ, এটি একটি আমাদের সরল যুক্তিবাক্য। অপরটি কি, কিন্তু মেধাবী নয়, অর্থাৎ রাশেদ মেধাবী নয়, তার মানে রাশেদ নয় মেধাবী। তার মানে এই যে আমাদের যৌগিক যুক্তিবাক্যটি, এটিকে বিশ্লেষণ করলে আমরা দুইটি যুক্তিবাক্য পেলাম। একটা হচ্ছে রাশেদ হয় সৎ, আর একটা হচ্ছে রাশেদ নয় মেধাবী। তার মানে এই যৌগিক যুক্তিবাক্যটিকে বিশ্লেষণ করলে আমরা দুইটি সরল যুক্তিবাক্য পাই, কিন্তু দুইটি সরল যুক্তিবাক্যের একটি সরল যুক্তিবাক্য সদর্থক, অপর যুক্তিবাক্যটি নঅর্থক। অর্থাৎ এই যৌগিক যুক্তিবাক্যটির অন্তর্গত সরল বাক্য দুটি, একটি সদর্থক এবং অপরটি নঅর্থক। অর্থাৎ দুই প্রকার যুক্তিবাক্যেরই সংমিশ্রণ রয়েছে এখানে। এই জন্য এটাকে আমরা বলবো যোগাত্মক যৌগিক যুক্তিবাক্য। এই বাক্যটি হচ্ছে যোগাত্মক যৌগিক যুক্তিবাক্য, যেহেতু এর ভিতরে দুইটি সরল বাক্য আছে এবং এই সরল বাক্য দুটির একটি সদর্থক এবং একটি নঅর্থক। এবার আমরা আরেকটু ভিতরে যাব, সেটি হচ্ছে এই যে যোগাত্মক যৌগিক যুক্তিবাক্য নিয়ে আমরা আলোচনা করলাম। এই যোগাত্মক যৌগিক যুক্তিবাক্য কিন্তু আবার দুই প্রকার হয়। আমরা যদি দেখি কি কি এই দুটি, একটিকে আমরা বলি ব্যতিক্রমী যুক্তিবাক্য। অর্থাৎ যেই যৌগিক যুক্তিবাক্যের সরল বাক্যগুলো, অর্থাৎ আমরা যৌগিক যুক্তিবাক্যকে বিশ্লেষণ করলে সরল বাক্য পাবো দুই বা তার অধিক। এই সরল বাক্যগুলো যদি ছাড়া, ব্যতীত, বাদে ইত্যাদি শব্দ দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ ছাড়া, ব্যতীত, বাদে ইত্যাদি শব্দ দিয়ে যদি কোনো সরল বাক্য গঠিত হয়,
এবং ওই সরল বাক্যগুলো যদি কোনো যৌগিক যুক্তিবাক্যের অন্তর্ভুক্ত হয়, তাহলে সেই যৌগিক যুক্তিবাক্যটিকে আমরা বলবো ব্যতিক্রমী যুক্তিবাক্য। আমরা একটু উদাহরণ দেখে আসি। আমরা যেমন এখানে দেখছি যে পারদ ছাড়া সব ধাতু হয় শক্ত। এখানে কিন্তু আমরা দুইটি যুক্তিবাক্য সহজেই পেয়ে যাব। একটি হচ্ছে সব ধাতু হয় শক্ত, আর আমরা বলেছি পারদ ছাড়া, তার মানে পারদ কিন্তু শক্ত নয়, তার মানে পারদ নয় শক্ত। আমরা দুটি বাক্য পেলাম, সব ধাতু হয় শক্ত, আর একটি হচ্ছে পারদ নয় শক্ত। তার মানে এই যৌগিক যুক্তিবাক্যটি হচ্ছে একটি যোগাত্মক যৌগিক যুক্তিবাক্য। যোগাত্মক কেন? কারণ এর অন্তর্গত সরল বাক্য দুটোর একটি সদর্থক, অপরটি নঅর্থক। এখন এই যোগাত্মক যৌগিক বাক্যটিকে আমরা কি বলছি? ব্যতিক্রমী বলছি। কেন? কারণ হচ্ছে, শর্ত হচ্ছে কি, যে এর সরল বাক্যগুলো ছাড়া, ব্যতীত, অর্থাৎ ছাড়া, ব্যতীত, বাদে ইত্যাদি শব্দ দ্বারা যুক্ত থাকে যেই যৌগিক বাক্যটি। এখানে একটু সংজ্ঞাতে আমাদের ভুল হয়েছে, এখানে সরল যুক্তি বাক্যগুলো না হবে না, ঠিক যেই যুক্তি এখানে হবে, যে যৌগিক যুক্তি বাক্যটি ছাড়া, ব্যতীত, বাদে ইত্যাদি শব্দ দিয়ে গঠিত হবে, সেটিকে আমরা বলবো ব্যতিক্রমী যোগাত্মক যৌগিক যুক্তিবাক্য। আমরা দ্বিতীয়টিতে যাই, সেটি হচ্ছে অব্যতিক্রমী যোগাত্মক যৌগিক যুক্তিবাক্য। এখানেও সংজ্ঞার ক্ষেত্রে একই রকম একটু ত্রুটি হয়েছে। এখানে সংজ্ঞাটি হবে এমন, যে যৌগিক যুক্তিবাক্যগুলো কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, অর্থাৎ সরল বাক্যটা এখানে হবে না আসলে, যে যৌগিক যুক্তিবাক্যগুলো কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইত্যাদি শব্দ দ্বারা যুক্ত থাকে, সেগুলোকে আমরা বলবো অব্যতিক্রমী যোগাত্মক যৌগিক যুক্তিবাক্য। আমরা একটু উদাহরণ দেখি। আমরা যদি এখানে দেখি যে কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরাই হয় সুখী, আমরা একটু বাক্যটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি। কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুখী, অর্থাৎ যারা জ্ঞানী ব্যক্তি শুধুমাত্র তারাই সুখী। কিংবা আমরা আরেকভাবে বলতে পারি, যাদেরকে আমরা সুখী বলবো তাদেরকে অবশ্যই জ্ঞানী হতে হবে। তার মানে সকল সুখীরাই কিন্তু কি জ্ঞানী হবে। তাহলে এখানে যারা জ্ঞানী নয় তারা কিন্তু সুখী না, বা যারা সুখী নয় তারা কিন্তু জ্ঞানী নয়। তার মানে এখানে আমরা ইচ্ছা করলেই দুটো বাক্য করে ফেলতে পারবো। সুতরাং এটা একটি কি যৌগিক বাক্য। আর এটা কেন, এটাকে আমরা কেন যোগাত্মক বলছি সেটার আমরা ব্যাখ্যাটাতে যাই এখন। যোগাত্মক মানেই সদর্থক, নঅর্থক, সরল যুক্তিবাক্যের সংমিশ্রণ এখানে থাকবে। আমরা দেখি এই যৌগিক যুক্তিবাক্যটিকে ভেঙে আমরা দুটো সরল যুক্তিবাক্য পেয়েছি এখানে। একটি হচ্ছে সকল সুখী ব্যক্তি হয় জ্ঞানী। এই সরল বাক্যটি কিন্তু এই যৌগিক বাক্যের ভিতরেই রয়েছে একটি। অপরটি কি? কোনো অজ্ঞানী ব্যক্তি নয় সুখী, অর্থাৎ যে জ্ঞানী নয় সে সুখী নয়, এটাও কিন্তু এই যৌগিক বাক্যের ভিতরেই রয়েছে। তার মানে এই যৌগিক যুক্তিবাক্যটিকে বিশ্লেষণ করে আমরা দুটো বাক্য পেলাম, দুটোই সরল যুক্তিবাক্য, একটি সদর্থক আর একটি নঅর্থক। এই যে হয় এবং নয় দেখিয়েছি আমরা, এটি সদর্থক, একটি নঅর্থক। যেহেতু একটি সদর্থক একটি নঅর্থক, সুতরাং এটি যোগাত্মক। আর এই যোগাত্মক যৌগিক যুক্তিবাক্যটিকে আমরা কি বলছি? অব্যতিক্রমী। কেন? শর্ত হচ্ছে যেই যোগাত্মক যৌগিক বাক্যগুলো কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র ইত্যাদি শব্দ দ্বারা যুক্ত থাকবে। যেহেতু এখানে কেবলমাত্র রয়েছে এই যৌগিক বাক্যটিতে, এই জন্য এটাকে আমরা বলবো অব্যতিক্রমী যোগাত্মক যৌগিক যুক্তিবাক্য। এখানে যদি কেবলমাত্রের জায়গায় শুধুমাত্র হতো, তারপরেও আমরা এটাকে অব্যতিক্রমী বলতাম। এই তিনটা যদি কোনোটি থাকে, সেটিকে আমরা বলবো অব্যতিক্রমী যোগাত্মক যৌগিক যুক্তিবাক্য। তাহলে আমাদের গঠন অনুসারে যুক্তিবাক্য হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সরল, অপরটি হচ্ছে যৌগিক। যৌগিককে আমরা পেলাম, যৌগিক যুক্তিবাক্য পেলাম তিন প্রকার: সংযোজক, বিয়োজক, যোগাত্মক। যোগাত্মকটা পেলাম দুই প্রকার: ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী। এরপরে আমরা আরেকটা ক্যাটাগরিতে যাই, যে গুণ অনুসারে যুক্তিবাক্য কয় প্রকার হয়। গুণ অনুসারে, গুণ বলতে আমরা কি বুঝি, তাহলে বিষয়টা একটু পরেই তোমরা পরিষ্কার হবে। গুণ অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার: সদর্থক, নঅর্থক। আমরা কিন্তু একটু আগেই পড়লাম যে সদর্থক যুক্তিবাক্য, নঅর্থক যুক্তিবাক্য। তাহলে এখানে আমরা এখন দেখব যে সদর্থক যুক্তিবাক্য কাকে বলে এবং নঅর্থক যুক্তিবাক্য কাকে বলে।
সদর্থক যুক্তিবাক্য কি আসলে? যেই যুক্তিবাক্যের বিধেয় পদটিকে উদ্দেশ্য পদের ক্ষেত্রে স্বীকার করা হয়, অর্থাৎ উদ্দেশ্য পদ সম্পর্কে যা স্বীকার করা হয় সেটাকে আমরা বলি বিধেয় পদ। তার মানে উদ্দেশ্য পদের সম্পর্কে যদি বিধেয় পদটিকে স্বীকার করা হয় তাহলে সেই যুক্তিবাক্যটিকেই আমরা বলবো সদর্থক যুক্তিবাক্য। এই সদর্থক যুক্তিবাক্যটিকে আবার বলা হয় ইতিবাচক যুক্তিবাক্য, স্বীকৃতিমূলক যুক্তিবাক্য, অর্থাৎ যেখানে কোনো কিছু স্বীকার করা হয়। এই জন্য এই বাক্যগুলোকে আমরা বলি সদর্থক। আমরা যে উদাহরণটা দেখিয়েছি, চপল হয় উপকারী, তার মানে চপল সম্পর্কে উপকারী যে বিধেয় পদটি রয়েছে এটি একটি গুণ, এটিকে আমরা কি করছি? স্বীকার করেছি। সে হয় উপকারী, চপল হয় কি? উপকারী। তার মানে আমরা এখানে স্বীকার করেছি। তার মানে যদি স্বীকার করা হয় কোনো উদ্দেশ্য পদের সঙ্গে বিধেয় পদকে, তাহলে এই বাক্যটিকে আমরা বলবো সদর্থক বা ইতিবাচক যুক্তিবাক্য। খুবই সহজ। নর্থকটা ঠিক তার উল্টো, যদি আমরা কোনো কিছুকে অস্বীকার করি বা স্বীকার না করি। যে যুক্তিবাক্যের বিধেয় পদটিকে উদ্দেশ্য পদের ক্ষেত্রে অস্বীকার করা হয়, এখানে উদ্দেশ্য পদ হচ্ছে সাহেত, উদ্দেশ্য পদ হচ্ছে সাহেত, বিধেয় পদ হচ্ছে দয়ালু। কিন্তু এই দয়ালু পদটিকে আমরা সাহেত সম্পর্কে অস্বীকার করেছি, স্বীকার করে নেইনি। অর্থাৎ সাহেত কিন্তু দয়ালু নয়, সাহেত নয়, দয়ালু। এইখানে আমরা কি করেছি? অস্বীকার করেছি। সুতরাং এটাকে আমরা বলবো নঅর্থক বা নেতিবাচক যুক্তিবাক্য। তাহলে সদর্থক যুক্তিবাক্য হচ্ছে যেখানে উদ্দেশ্য পদ সম্পর্কে বিধেয় পদকে স্বীকার করা হবে, আর নঅর্থক বা নেতিবাচক যুক্তিবাক্য হচ্ছে যেই যুক্তিবাক্যের বিধেয় পদটিকে উদ্দেশ্য পদের ক্ষেত্রে অস্বীকার করা হবে। এরপরে আমরা যাই পরিমাণ অনুসারে যুক্তিবাক্য কয় প্রকার। এই আগে আমরা আলোচনা করলাম গুণ অনুসারে, এবার আমরা আলোচনা করব পরিমাণ অনুসারে, অর্থাৎ সংখ্যা বা পরিমাণ। এই দৃষ্টিকোণ থেকে যুক্তিবাক্য দুই প্রকার হয়, সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্য। তোমরা তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেখানে দেখবা যে সার্বিক যুক্তিবাক্যের জায়গায় অনেক জায়গায় কিন্তু সামান্য যুক্তিবাক্য দেয়া রয়েছে। যুক্তিবিদ্যায় কিন্তু সার্বিক এবং সামান্য এই শব্দ দুটি একই অর্থে ব্যবহার করা হয়। সার্বিক এবং সামান্য এই দুটি শব্দ একই অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ এটাকে আমরা সার্বিক যুক্তিবাক্যও বলতে পারবো, আবার সামান্য যুক্তিবাক্য বলতে পারবো। তাহলে পরিমাণ অনুসারে যুক্তিবাক্য আমাদের দুই প্রকার, একটি হচ্ছে সার্বিক বা সামান্য যুক্তিবাক্য, আর একটি হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্য আমরা কাকে বলছি? আমরা সংজ্ঞাটা দেখে আসি। যেই যুক্তিবাক্যের বিধেয় পদটিকে উদ্দেশ্য পদের সমগ্র পরিমাণ বা ব্যক্তার্থের ক্ষেত্রে স্বীকার বা অস্বীকার করা হয়। অর্থাৎ কোনো যুক্তিবাক্যের যে উদ্দেশ্য পদ রয়েছে সেই উদ্দেশ্য পদের যে পরিমাণ, সেই পরিমাণকে যদি আমরা, বা এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় ব্যক্তার্থ, অর্থাৎ ব্যক্তার্থ বা পরিমাণটাকে আমরা যদি সমগ্র পরিমাণের ক্ষেত্রে স্বীকার করি বা অস্বীকার করি, অর্থাৎ আমরা দেখেছি যুক্তিবাক্য গুণ অনুসারে দুই প্রকার, সেটা স্বীকারও করতে পারে অস্বীকারও করতে পারে, সদর্থকও হতে পারে নঅর্থকও হতে পারে। সেটা সদর্থক হোক কিংবা নঅর্থক হোক, অর্থাৎ স্বীকার করুক বা না স্বীকার না করুক, সেটা হবে কি সমগ্র সংখ্যা সম্পর্কে বা সমগ্র পরিমাণ সম্পর্কে, কার? উদ্দেশ্য পদের। অর্থাৎ উদ্দেশ্য পদের যে সংখ্যা বা পরিমাণ তার সকল সংখ্যা সম্পর্কে বা সমগ্র পরিমাণ সম্পর্কে যদি কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাহলে সেই যুক্তিবাক্যটিকে আমরা বলবো সার্বিক যুক্তিবাক্য। আমরা যদি উদাহরণটা দেখি তাহলে আরেকটু পরিষ্কার হবে। তোমরা দেখো এখানে আমরা দুটো উদাহরণ দেখিয়েছি। সকল ফুল হয় সুন্দর, কোনো মানুষ নয় চতুষ্পদ। আচ্ছা, এখানে আমরা দেখি সকল ফুল হয় সুন্দর। এখানে সকল ফুল বলতে আমরা কোন ফুলগুলোকে বুঝিয়েছি? এখানে তো ফুল আমাদের উদ্দেশ্য পদ, তো উদ্দেশ্য পদের যে সংখ্যা বা পরিমাণ, এই পরিমাণটা কিন্তু পৃথিবীর সকল ফুল, সেটাই কিন্তু বোঝানো হয়েছে এখানে। এখানে কিন্তু কোনো ফুল বাদ নেই। এই জন্য আমরা বলেছি যে উদ্দেশ্য পদের সমগ্র পরিমাণকে এখানে কি করা হয়েছে? স্বীকার করা হয়েছে। সুতরাং সকল ফুল, এই ফুলের যে পরিমাণ, এখানে যেহেতু তার সকল সংখ্যাকে বা সমগ্র পরিমাণকে প্রকাশ করা হয়েছে, এই জন্য এই যুক্তিবাক্যটিকে আমরা বলবো সার্বিক যুক্তিবাক্য। আবার এখানে যদি দেখি আমরা, কোনো মানুষ নয় চতুষ্পদ, অর্থাৎ এমন কোনো মানুষ নেই যার চারটি পা আছে, অর্থাৎ সকল মানুষই কিন্তু কি দুই পা বিশিষ্ট। তার মানে কোনো মানুষ নয় চতুষ্পদ, এখানে কি কোনো মানুষ বলতে এমন কোনো মানুষকে বোঝানো হয়েছে যে কেউ বাদ আছে কেউ বাদ নেই, এমন কিন্তু না। এখানে কোনো মানুষ বলতে কিন্তু পৃথিবীর সকল মানুষকেই বোঝানো হয়েছে যারা চতুষ্পদ নয়।
তার মানে এটাও কিন্তু মানুষ, এই এই পদটা দিয়ে কিন্তু মানুষ পদের সমগ্র সংখ্যাকে বোঝানো হয়েছে। তার মানে এই বাক্যটিও সার্বিক বা সামান্য যুক্তি বাক্য, যেহেতু এখানে উদ্দেশ্য পদের সমগ্র সংখ্যাটাকে আমরা প্রকাশ করছি। এখানে প্রথম বাক্যটি হয় দিয়ে হয়েছে সদর্থক, দ্বিতীয় বাক্যটি নয় দিয়ে হয়েছে নঅর্থক, কিন্তু পরিমাণের দিক থেকে কিন্তু দুইটাই সমগ্র সংখ্যাকেই প্রকাশ করছে, এই জন্য বাক্য দুটি আমাদের সার্বিক যুক্তি বাক্য। এবার আমরা যাই বিশেষ যুক্তি বাক্য কাকে বলে। যেই যুক্তি বাক্যের বিধেয় পদটিকে উদ্দেশ্য পদের আংশিক পরিমাণ বা ব্যক্তার্থের ক্ষেত্রে স্বীকার বা অস্বীকার করা হয়। অর্থাৎ আগে আমরা দেখেছি পরিমাণটা হবে সমগ্র, কিন্তু বিশেষ যুক্তি বাক্যের ক্ষেত্রে পরিমাণটা হবে আংশিক, অর্থাৎ কিছু অংশ প্রকাশ করা হবে, কিছু অংশ বাদ রাখা হবে, সম্পূর্ণ সংখ্যাটা বা পরিমাণটাকে এখানে প্রকাশ করা হবে না। সেক্ষেত্রে এটাকে আমরা বলবো বিশেষ যুক্তি বাক্য। আমরা যেমন উদাহরণে এখানে দেখিয়েছি, কিছু শিক্ষার্থী হয় মেধাবী, অর্থাৎ সব শিক্ষার্থীকে কিন্তু এখানে মেধাবী বলা হয়নি, যেহেতু কিছু শিক্ষার্থীকে বলা হয়েছে, তার মানে এখানে পরিমাণটা কিন্তু আংশিক, সমগ্র না, এই জন্য এই যুক্তি বাক্যটিকে আমরা বলবো বিশেষ যুক্তি বাক্য। অনুরূপ ভাবে আমরা লিখেছি কোন কোন ফুল নয় লাল, অর্থাৎ সব ফুল কিন্তু লাল নয়, আবার কোন ফুলই যে লাল নয় এমনটাও না, অর্থাৎ কোন কোন ফুল লাল আছে, কোন কোন ফুল অন্য রঙেরও আছে, এই বাক্যটিতে কিন্তু সেটাই বোঝাচ্ছে। সুতরাং এখানে সকল ফুল বা ফুলের সমগ্র পরিমাণকে কিন্তু এখানে প্রকাশ করা হয়নি, এই জন্যই এই বাক্য দুটাকে আমরা বলবো, এই যুক্তি বাক্য দুটাকে আমরা বলবো বিশেষ যুক্তি বাক্য। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের যে যুক্তিবিদ্যার পাঠ্য বইগুলো রয়েছে, সেই পাঠ্য বইগুলোতে কিন্তু বিশেষ যুক্তি বাক্যের যে উদাহরণগুলো রয়েছে, সেখানে কোনো কোনো পাঠ্য বইয়ে বিশেষ যুক্তি বাক্যের উদাহরণ হিসেবে পরিমাণ নির্দেশক যে সংখ্যাটি রয়েছে কিছু, এবং এখানে কোনো কোনো, অর্থাৎ কিছু বইয়ে এই কিছু শব্দটি দিয়ে বাক্য গঠন করা হয়েছে, আবার কোন কোন অর্থাৎ অন্যান্য কিছু বই আছে যে বইগুলোতে কোন কোন শব্দটা দিয়ে বিশেষ যুক্তি বাক্যগুলো প্রকাশ করা হয়েছে। অর্থাৎ কোন যুক্তি বাক্যে আমরা যদি কিছু দেখি এবং কোন কোন একই সাথে যদি দেখি কোন কোন, অর্থাৎ এরকম যদি দেখি, তাহলে দুটোই কিন্তু আসলে আমাদের বিশেষ যুক্তি বাক্য। এরপরে আমরা যাই যে গুণ ও পরিমাণ অনুসারে যুক্তি বাক্য কয় প্রকার। আমরা প্রথমে দেখেছি গুণ অনুসারে, এরপরে দেখলাম পরিমাণ অনুসারে, এবার আমরা দেখব দুটো একসাথে যদি আমরা করি, অর্থাৎ গুণ পরিমাণ উভয়ে একসাথে যদি করি, তাহলে যুক্তি বাক্য কয় প্রকার হবে। তাহলে গুণ অনুসারে পেয়েছিলাম 2 প্রকার, পরিমাণ অনুসারেও আমরা পেয়েছি 2 প্রকার, তাহলে গুণ ও পরিমাণ অনুসারে হওয়ার কথা 2 2, টোটাল কত, 4 প্রকার। তাহলে আমরা দেখে আসি আসলে কয় প্রকার। আসলেই গুণ ও পরিমাণ অনুসারে যুক্তি বাক্য 4 প্রকারই হয়। কি কি আমরা এখন দেখে আসি। আমরা এখানে দিয়েছি যুক্তি বাক্যের নাম এবং প্রতীকও দেয়া আছে, পরিমাণ, গুণ এবং সাথে একটি উদাহরণ দেয়া আছে আমাদের। আমরা এই উদাহরণগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। একটি হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য, অর্থাৎ যেই যুক্তি বাক্যটি পরিমাণের দিক থেকে, আমরা দেখো এখানে দেখিয়েছি পরিমাণ অনুসারে, পরিমাণ অনুসারে যদি সকল হয় এবং গুণ অনুসারে যদি যুক্তি বাক্যটি সদর্থক বা হ্যাঁ সূচক হয়, তাহলে ওই যুক্তি বাক্যটাকে আমরা বলবো সার্বিক সদর্থক যুক্তি বাক্য। এখানে আমরা উদাহরণে দেখেছি সকল মানুষ হয় দ্বিপদ, এখানে মানুষ পদের সমগ্র সংখ্যাকে প্রকাশ করা হয়েছে, এই জন্য এই বাক্যটিকে আমরা বলবো পরিমাণ অনুসারে কি সার্বিক বাক্য। আর যেহেতু স্বীকার করা হয়েছে মানুষ পদ সম্পর্কে দ্বিপদ যে পদটি, বিধেয় পদটি, এটাকে স্বীকার করা হয়েছে হয় দিয়ে, এই জন্য যেহেতু স্বীকার করা হয়েছে এই জন্য এটাকে আমরা বলবো সদর্থক। সেই জন্য পরিমাণের দিক থেকে এটা সার্বিক, গুণের দিক থেকে সদর্থক, এই জন্য এই যুক্তি বাক্যটাকে আমরা বলবো সার্বিক সদর্থক যুক্তি বাক্য। দ্বিতীয় বাক্যটিতে আমরা যাই সার্বিক নঅর্থক যুক্তি বাক্য। সার্বিক কথার অর্থ সকল, আর নঅর্থক কথার অর্থ না বোধক বা অস্বীকার করা। তাহলে দেখি আমরা, কোনো বক নয় কালো, কোনো বক নয় কালো, তার মানে পৃথিবীতে এমন কোনো বক নেই, একটি বকও নেই যার রং কালো, অর্থাৎ এখানে বকের সব সংখ্যাকে, সমগ্র সংখ্যাকেই, পরিমাণকে কিন্তু উল্লেখ করা হয়েছে, সেই জন্য এটা কি সার্বিক যুক্তি বাক্য। আর যেহেতু এখানে নয় আছে, অর্থাৎ বকের সঙ্গে কালো যে পদটি আছে এটাকে অস্বীকার করা হয়েছে, বক কালো নয়, বক নয় কালো, সুতরাং এটা নঅর্থক যুক্তি বাক্য। তাহলে পরিমাণের দিক থেকে সার্বিক,
গুণের দিক থেকে ন অর্থক, এই জন্য এটাকে আমরা বলবো সার্বিক ন অর্থক যুক্তিবাক্য। অনুরূপ আমাদের যে তৃতীয় বাক্যটি রয়েছে বিশেষ সদর্থক। বিশেষ বলতে আমরা কি বুঝি? যে যুক্তিবাক্যের আংশিক পরিমাণ বা সংখ্যা আমরা প্রকাশ করি উদ্দেশ্য পদের, সেটাকে আমরা বলি বিশেষ যুক্তিবাক্য। এখানে আমরা উদাহরণ দেখি, কিছু ছাত্র হয় মেধাবী। এখানে সব ছাত্রকে কিন্তু বলা হয়নি বা বোঝানো হয়নি, অর্থাৎ ছাত্রের যে পুরো যে সংখ্যা বা পরিমাণ সেটিকে না বুঝিয়ে আমরা আংশিক সংখ্যাকে প্রকাশ করেছি, সেজন্য এটা হবে কিছু দিয়ে আমরা যেহেতু দিয়েছি, এখানে কিছুর জায়গায় যদি আমরা কোনো দিতাম তাও এটাকে আমরা বলতাম পরিমাণের দিক থেকে বিশেষ। তার মানে এটা পরিমাণের দিক থেকে বিশেষ যুক্তিবাক্য। আর গুণের দিক থেকে কি হয়, হয় যেহেতু আছে, স্বীকার করা হয়েছে ছাত্র হয় মেধাবী, স্বীকার করা হয়েছে, তার মানে এটা সদর্থক। তার মানে গুণের দিক থেকে সদর্থক, পরিমাণের দিক থেকে বিশেষ, এই জন্য এটাকে আমরা বলবো বিশেষ সদর্থক যুক্তিবাক্য। আবার চতুর্থ যে বাক্যটি আছে সেটাকে আমরা বলবো বিশেষ ন অর্থক, অর্থাৎ পরিমাণের দিক থেকে আংশিক এবং গুণের দিক থেকে ন অর্থক। কোন কবি নয় সুখী, অর্থাৎ সব কবি যে সুখী নয় এমনটি নয়, অর্থাৎ কিছু আছে সুখী এবং কিছু কবি আছে যারা সুখী নয়, অর্থাৎ এখানে সমগ্র সংখ্যাটাকে প্রকাশ করা হয়নি, সেই জন্য এটা বিশেষ। এবং গুণটা যেহেতু ন অর্থক স্বীকার করা হয়নি সেহেতু এটি ন অর্থক, এই জন্য এটাকে আমরা বলবো বিশেষ ন অর্থক যুক্তিবাক্য। তার মানে গুণ ও পরিমাণ অনুসারে আমরা চার প্রকার যুক্তিবাক্য পেতে পারি। একটা হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এই সার্বিক সদর্থক যুক্তিবাক্যটিকে যুক্তিবিদ্যায় এ যে বর্ণ রয়েছে, অ্যালফাবেট রয়েছে, আমরা জানি ইংরেজিতে এই এ দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা যদি কোথাও দেখি যে এ বাক্যর এর অর্থই হচ্ছে এটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য, যার পরিমাণ হবে সমগ্র, গুণ হবে সদর্থক। সার্বিক নঅর্থক যুক্তিবাক্য হচ্ছে, এটাকে আমরা প্রকাশ করব ই বর্ণ দিয়ে। ইংরেজি যে ই বর্ণ রয়েছে এটার অর্থই হচ্ছে সার্বিক নঅর্থক, পরিমাণের দিক থেকে সমগ্র এবং গুণের দিক থেকে নঅর্থক। বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে আমরা প্রকাশ করব আই বর্ণ দিয়ে, অর্থাৎ ইংরেজিতে যে বড় হাতের অক্ষর রয়েছে আই, সেটি দিয়ে আমরা বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে প্রকাশ করি, যার পরিমাণ হচ্ছে আংশিক, গুণ হচ্ছে সদর্থক। আর বিশেষ নঅর্থক যুক্তিবাক্য আমরা ইংরেজি ও অক্ষর দিয়ে প্রকাশ করি, যার পরিমাণ হচ্ছে আংশিক কিন্তু গুণ হচ্ছে নঅর্থক। এই গেল আমাদের মোটামুটি গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য যে চার প্রকার: সার্বিক সদর্থক, সার্বিক নঅর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঅর্থক। এই চারটি যুক্তিবাক্য আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে, অর্থাৎ কোনটি এ যুক্তিবাক্য, কোনটি ই যুক্তিবাক্য, কোনটি আই যুক্তিবাক্য এবং কোনটি ও যুক্তিবাক্য। তোমাদের পরীক্ষায় এমনও আসতে পারে যে একটি এ যুক্তিবাক্যের উদাহরণ দাও, তখন তোমাকে কিন্তু এ যুক্তিবাক্য কি সেটা জানতে হবে যে সেটা সার্বিক সদর্থক। সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদাহরণটা কেমন হবে? এরকম হবে, অর্থাৎ পরিমাণের দিক থেকে সকল হবে, গুণের দিক থেকে সদর্থক হবে, যেহেতু এখানে সদর্থক দেয়াই আছে, অর্থাৎ গুণটা হ্যাঁবাচক হবে। ঠিক একই রকম চারটি বাক্যই আমাদের জেনে রাখতে হবে, এবং চারটি বাক্য এর উদাহরণগুলো কি রকম হয় সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস শুধু ব্যতিক্রম আছে, যেটা তোমাদের মধ্যে একটু সন্দেহের সৃষ্টি করতে পারে, সেটা হচ্ছে বিশেষ যে যুক্তিবাক্য দুটো রয়েছে, একটাতে আমরা দিয়েছি কিছু আর একটা দিয়েছি কোনো। এই দুইটার অর্থ কিন্তু একই, অর্থাৎ কোনো তোমাদের পাঠ্য বইয়ে দেয়া আছে কিছু, এবং অন্য বইতে দেয়া আছে কোনো, অর্থাৎ এটার কিছুই দেয়া থাকুক এবং কোনো দেয়া থাকুক, এর অর্থই হচ্ছে সেটা বিশেষ যুক্তিবাক্যের নির্দেশক। তাহলে আমাদের যুক্তিবাক্যের শ্রেণীবিভাগের যে তিনটি ক্যাটাগরি আমরা দেখলাম: গঠন অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ, গুণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। সর্বশেষ গুণ ও পরিমাণ উভয় অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ, এবং আমরা এখানে টোটাল চারটি যুক্তিবাক্য পেয়েছি গুণ ও পরিমাণ অনুসারে। এই চারটি যুক্তিবাক্যই কিন্তু তোমাদের, অর্থাৎ এই যে চারটি যুক্তিবাক্য তোমাদের রয়েছে, এই চারটি যুক্তিবাক্যই কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা যখন যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করব, এই চারটি যুক্তিবাক্য কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, সেখানে এগুলো কিন্তু কাজে লাগবে। সুতরাং শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় বুঝতে না পারো,
এই ভিডিওটার প্রথমের দিকে আমার যেখানে পরিচিতি দেওয়া আছে সেখানে আমার ফোন নম্বর দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, অথবা এই যে লাইভ ভিডিও হচ্ছে এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে তোমাদের প্রশ্নগুলো তোমরা দিয়ে দিতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।